আমরা গতকাল সরকারি শেরপুর ৩ আসনে ইশতেহার ঘোষণা প্রোগ্রামে কোনো দলের জন্য কোনো সিট টেকিং করা ছিল না, যে কারণে আমাদের লোকজন একটু আগেই চলে গেছে, সকলে সিট বুকিং করে ফেলছিল। এরপরে যখন দেরিতে আমাদের ওই বিএনপি ভাইরাও চলে গেলেন, তখন বাদল ভাইয়ের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হলো যে আমাদের রুবেল ভাইয়ের সম্মানার্থে বিএনপি ভাইদের জন্য একটা সাইট ছেড়ে দেওয়া হোক। তখন আমাদের ভাইরার সাথে সাথে সিট ছেড়ে দিল এবং বিএনপির ভাইয়েরা সেখানে চেয়ারগুলিতে গেলেন। আমার ডান পাশে ইয়নু মহোদয় ছিলেন, আমি বাম পাশে। যখন এই বিএনপি ভাইয়েরা বসলেন, তখন নিজেদের মধ্যে ওই চেয়ারগুলি একটু ওঠানামা করতেছে, আস্তে আস্তে একজন আরেকজনের কাছে যেন একটু ছোড়াছড়ি করতে হবে। এই ছোড়াছড়ি করতে করতে দেখা গেল যে আমাদের পশ্চিম দিকে ছিল আমাদের, এইখানে আমাদের ভাইদের উপর চেয়ার ছুঁড়ে মারা হলো এক এক করে অনেকগুলো। এই তো উভয় পক্ষের মধ্যে আবার একটা চেয়ার ছোড়াছড়ি হলো। শেষ পর্যন্ত ওইখান থেকে দিনের বেলায় ঘটনাটা ঘটলো। এখন বিএনপির ভাইয়েরা তখন রাস্তার দিকে ঘোরাফেরা করতেছিল, আমরা এখানেই অবস্থান করলাম। কিন্তু এই দিনের যে সময়টুকু, এই মাঝখান সময়টাতে আমাদের জন্য কোনো সেফটি কোনো ব্যবস্থাই করা হলো না। ওসি মহোদয় এবং ইয়নু মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি, ওনারা বলছে যে ব্যবস্থা আমরা করতেছি, যোগাযোগ করতেছি। এরপরে সেনাবাহিনীর সদস্যরাও আসছে, আসার পরে দেখা গেল যে তারাও আমাদের নমিনির সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতেছে না। শেষ পর্যন্ত আমরা আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে আসলাম এবং প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে খালি বলতেছিল একটু থামেন, একটু অপেক্ষা করেন। এরকম করতে করতে শেষ পর্যন্ত অন্ধকার চলে আসলো। আমরা চাচ্ছিলাম যে প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করলে হয়তো আমরা দ্রুত চলে আসতে পারি, কিন্তু দেখা গেল যে আমাদের শুধু থামিয়ে দেওয়া হলো। যখন অন্ধকার হলো, এই অন্ধকারে এই লম্বা চড়ার সময়ে বিএনপির ভাইয়েরা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র, দেশীয় অস্ত্র মানে এবং যে তাদের যে রামদাও, তারপরে চাইনিজ কুড়াল, এইগুলি সহ তারা সুসজ্জিত হয়ে এখানে তারা অফিসে অবস্থান করতেছিল। কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো সহযোগিতা আমরা পাই নাই, যে কারণে শেষ পর্যন্ত আমাদের ভাইয়েরা অনেকেই আহত হয়েছেন, আমিও আহত হয়েছি, আমাদের এক ভাই নিহত হয়েছেন। তো আমরা মনে করি যে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তার দ্বারা আমরা একটা সুষ্ঠু নির্বাচনের কখনই আশা করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে বলেন। আমরা চাচ্ছিলাম যে আমরা সুন্দরভাবে কারোর সাথে কোনো উস্কানিমূলক কোনো কথাবার্তা না বলে আমরা মেন সড়ক দিয়ে প্রশাসনের ভাইয়েরা আমাদের সামনে যদি থাকে তাহলে আমরা তাদের পিছনে পিছনে আমরা রাস্তাটা পাড়ি দিয়ে চলে আসবো, আমরা পিছন দিকে চলে যাবো। যেহেতু আমাদের নমিনি আসবেন শেরপুরে, সুতরাং দক্ষিণ দিকেই আসতে হবে। এই জন্য নমিনি বলছিল যে আপনারা সহযোগিতা করলে এখান দিয়ে আমরা চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না, শুধু আপনারা সহযোগিতা করবেন, এই জন্যই সামনে আসছে। কিন্তু বিএনপি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলাতে ইশতেহার পাঠের জন্য সরকারি প্রশাসনের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে সকল প্রতিনিধি প্রার্থী অংশগ্রহণ করার কথা। তো সেখানে আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে জামাত সমস্ত মঞ্চের চেয়ার যা ছিল সবাই ভরাট করে বসে আছে। তা আমাদের নেতাকর্মী যাওয়ার পরে তাদেরকে ওঠার অনুরোধ করে, প্রশাসন অনুরোধ করে, কিন্তু তারা উঠতে গড়িমসি করে, তখন একটু চেয়ার ঢেলাঢেলি, একটু হাতাহাতির সৃষ্টি হয়। এরপরে বিএনপির সমস্ত নেতাকর্মী বিএনপির অফিসে চলে আসে। তো পরবর্তীতে এই গণ্ডগোলের কথা বিবেচনা করে প্রশাসন, আর্মি এবং পুলিশ, ওসি তাদেরকে অনুরোধ করে যে তারা যেন একটা বিকল্প রাস্তা আরও আছে, ওই রাস্তা দিয়ে চলে যায়, যেহেতু এই রাস্তার সঙ্গে বিএনপির অফিস, এখানে আসলে গণ্ডগোল বাঁধতে পারে। লোকজন ছিল এখানে বিএনপির অফিসে, কিন্তু তারা তাদের প্রশাসনের কথা উপেক্ষা করে তারা এই বিএনপির অফিসের কাজ দিয়ে জোর করে যাওয়ার চেষ্টা করে। আপনারা বোধহয় ভিডিওগুলি তুললে দেখছেন, ওখানকার ভিডিও ফুটেজ আছে।
তো যার প্রেক্ষিতে এই মারামারির সৃষ্টি হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয় এবং আমাদের প্রায় 40-50 জন নেতাকর্মী এখনো হাসপাতালে, একজন ঢাকায় চিকিৎসাধীন আছে মুমূর্ষু অবস্থায়। ইতিমধ্যে শুনলাম যে জামাতের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। কোনো মৃত্যুই আসলে কাঙ্ক্ষিত না। সকল মৃত্যুই আসলে আমরা এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যিনি মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জন্য বেহেশতবাসী করেন। আচ্ছা, দ্বিতীয় পর্বের মারামারিটা শুরু হয় বিএনপির অফিসে সকলে অবস্থান করছিল নেতাকর্মী। এই রোডেই তারা যাওয়ার চেষ্টা করে জামাতের নেতাকর্মীরা, কিন্তু প্রশাসন, আর্মি, ওসি তাদেরকে বোঝাইছিল বিকল্প আরও 3টা রাস্তা আছে। যেহেতু এই অফিসে বিএনপির অফিস, বিকল্প রাস্তায় যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছিল, কিন্তু তারা তাদের অনুরোধ উপেক্ষা করে জামাতের যিনি প্রার্থী উনি উল্টা আরও বক্তব্য দেয় যে লাশ হয়ে গেলেও এই রাস্তায় সে যাবে। ধন্যবাদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা দুঃখজনক একটি ঘটনা যেটা ঝিনাইগাতীতে 28 তারিখে ঘটেছে, সেটার ব্যাপারে আমরা তো বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টা আমাদের কাছে অবগত হয়েছে। শুধু তাই নয়, ঘটনা সংঘটিত যখন হয় সেখানেও আমার কাছে ফোন এসেছে। আমিও প্রশাসনিক লোকদের সাথে এসপি, ডিসি, সেনাবাহিনী এদের সাথে যোগাযোগ করেছি ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যে। আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রশাসন কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামটা আরো নিরাপত্তা দিয়ে প্রোগ্রামটা করতে পারলে ভালো হতো। তো ওনারাও মনে হয় এই আশঙ্কা করে নাই যে এরকম একটা হামলা করবে বা এরকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে। তো পরবর্তীতে আমি মনে করি যে যারা হামলা চালিয়েছে এই বিএনপিরা, তারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। পরবর্তীতে যেখানে হত্যাকাণ্ড ঘটলো এটা ২য় দফার দেওয়া পাল্টায়। আমাদের লোকজন তো যে অবরুদ্ধ হয়েছিল সেখান থেকে উদ্ধার করার জন্যে আমরাও প্রশাসনকে বলেছি। প্রশাসন বলল যে সেনাবাহিনী আসলে আমরা অ্যাকশনে যাব। কিন্তু সেনাবাহিনী যাওয়ার পরেও দেখা গেল অ্যাকশনে না গিয়ে তারা কালক্ষেপণ করলো। আমাদের লোকগুলো যে রাস্তায় বের হওয়ার কথা ছিল, এই রাস্তায় মূলত আসলে আমাদের লোকজন আসাটাই এটাই সুবিধা ছিল। বিকল্প যে রুট ছিল সেটা পাহাড়ি অঞ্চল। আমরা জানতে পেরেছি পরবর্তীতে রাঙ্কিয়াতেও একটা সন্ত্রাসী গ্রুপ দাঁড়িয়েছিল। ওইদিকে গেলেও আমাদের হতাহত হতে হইতো। এজন্যে আমরা সরকারি রাস্তা দিয়ে বের হব। আর সন্ত্রাসীরা সরকারি রাস্তা অবরোধ করে রাখবে, প্রশাসন এটা ক্লিয়ার করবে না। এটা আমরা দুঃখজনক বলে মনে করি। যদি এটা ক্লিয়ার করা হতো এবং আমাদের নিরস্ত্র আ আ কর্মীদেরকে বের করার একটা পথ দিত, তাহলে এই হত্যাকাণ্ডটা হইতো না। সুতরাং আমি বলতে চাই এই হত্যাকাণ্ডের পিছনে বিএনপি সন্ত্রাসীরাও যেমন দায়ী, আবার প্রশাসনিক একটু অবহেলারও আমরা লক্ষ্য করছি। সুতরাং এ ব্যাপারে প্রশাসন আমাদেরকে যে দৃষ্টিতে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের প্রার্থীর ব্যাপারে যে কথাগুলো এসেছে, এটা কিছু অংশ ওনার সাথে এরকম কথা হইলেও কিন্তু ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। সুতরাং আমরা সরকারি রাস্তা দিয়ে বের হয়ে আসবো। এতে এরকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আমাদেরকে হত্যাকাণ্ড ঘটবে, এটা আমাদের অপ্রত্যাশিত ছিল এবং প্রশাসন যদি আরো জোরালো ভূমিকা রাখতো তাহলে এই হত্যাকাণ্ড ঘটতো না।